আচ্ছা আচ্ছা। আম, ক্লাউড কমার্স ভাই আপনার নামটা ভুলে গেছি, সাইফুল না? সাইফুল। জি, আচ্ছা আমার নাম। জি, আচ্ছা। বস। আপনি কি আমাদের কোর্স মডিউলটা দেখেছেন? মানে আমরা বি অ্যানালিস্টে আমাদের কোর্সে কি কি আছে, কি কি শিখাবো আমরা? জি, জি। ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই আস্ক দ্যাট হচ্ছে ইন্টার্নশিপের যে সুযোগটা এটা কোথায়, আর আই মিন কিভাবে, আহ, অনলাইন অর অফলাইন? এটা এটা হচ্ছে অনলাইনে। আর ইন্টার্নশিপের এই বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে মেন্টররা বিভিন্ন কোম্পানিতে আছেন, তো ওই সকল কোম্পানিতে যেই রিয়েল লাইফ যে ধরনের প্রজেক্ট বা যে ধরনের ডেটা নিয়ে তারা কাজ করেন, ওইটার উপর বেস করে আমাদের এখানের স্টুডেন্টদেরকে আমরা 1 মাসে 3টা এক্সক্লুসিভ প্রজেক্ট করাবো অনলাইন বেসিসে, এবং তাদেরকে আমরা টাস্ক দিব, বিভিন্ন অবজেক্টিভ দিব। এটা কোর্স শেষ হওয়ার পরে শেষে, তো এখানে যখন কোর্সটা চলবে, অনগোয়িং কোর্স চলবে, তখন ওই সময় আমরা বিভিন্ন কুইজ অ্যাসাইনমেন্ট এগুলো আমরা দিব, স্টুডেন্টের কাছ থেকে আমরা নিব। তো এক্সেল বলেন, পাওয়ার বিআই, এসকিউএল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, পাইথন, এগুলোর প্রত্যেকটার জন্য আমাদের আলাদা করে এরকম কুইজ অ্যাসাইনমেন্টগুলো সেট করা থাকে। তো সেগুলো যখন কমপ্লিট হয়, স্টুডেন্টের ডেডলাইন দেওয়া থাকে, তার মধ্যে সেটা কমপ্লিট করতে হয়, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স আমরা তখন সেখান থেকে টপ 3জন চুজ করি। তো তারা আর কি আমাদের এই যে আলাদা যেই ভার্চুয়াল ইন্টার্নশিপ যেই প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে তখন তারা আসতে পারে, তখন এটা তারা ফ্রিতে করতে পারে। এটার আচ্ছা। বাইরেও চাইলেও হচ্ছে অন্য কেউ যদি চায় যে হয়তো সে হয়তো সবগুলো অ্যাসাইনমেন্ট করে নাই, বা হয়তো সে টপ 3-এর মধ্যে নাই, বাট সে তাও হুম ইন্টারেস্টেড করতে চায়, তখন সেক্ষেত্রে হুম। একটা সার্টেন ফি দিয়ে তারা হচ্ছে এই অ্যাটাচমেন্টে তারা এই প্রোগ্রামে তারা জয়েন করতে পারবে। এটা ডিফারেন্ট আমাদের কোর্সের বাইরে। এটার জন্য আলাদা সার্টিফিকেশনও থাকবে যখন আপনি এটা কমপ্লিট করবেন। তো আমরা আমাদের এখানে সব মিলে প্রায় 10 জনের মতো মেন্টর আছেন। তো আমরা তখন অ্যাসাইন করে দিব, আমাদের 4টা স্পেশাল ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির থেকে যে কোনো একটা ক্যাটাগরি স্টুডেন্ট চুজ করবে। সেই ক্যাটাগরির সাথে রিলেভেন্ট যেই মেন্টররা কাজ করছেন এখানের মধ্যে, বা যারা জব করছেন, তাদেরকে আমরা অ্যাসাইন করে দিব যে এই স্টুডেন্ট আপনার আন্ডারে অ্যাজ এ সুপারভাইজার হিসেবে, আন্ডারগ্রেডে যেরকম সুপারভাইজার থাকে, তখন ওই সুপারভাইজার ওই স্টুডেন্টদেরকে তখন ইন্ডাস্ট্রি লেভেলের 3টা এক্সক্লুসিভ প্রজেক্ট করাবেন। 1 মাস সময় থাকবে, 3 সপ্তাহে 3টা প্রজেক্ট, এবং লাস্ট উইকে সেই প্রজেক্টগুলো সাবমিশন এবং রিপোর্ট জমা দেওয়া। দেন ওখান থেকে হচ্ছে আমরা ইভালুয়েট করে ওখান থেকে হচ্ছে আমরা সার্টিফিকেশন দেবো আর কি। সো এটা হচ্ছে মূলত মেইন প্রসেস। আচ্ছা, তো নাসির শাহ, আচ্ছা নাসির, আপনি হচ্ছে ইয়েতে জয়েন করেছেন, এর একটু আগে জয়েন করেছিলেন, অন্য আইডি থেকে জয়েন করেছেন মনে হয়। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়েছি, আপনার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? হুম, দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। সো আমি আসলে জাস্টকে যেই টপিকটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে ইডিএ বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। আর কোর্স বিষয়ক কোর্সের মডিউল কি থাকবে না থাকবে, এবং কোর্সে কিভাবে আপনি শিখবেন, কারা শিখাবে, এইগুলোর উপর বেস করে বা এগুলো নিয়ে টোটাল ডিসকাশন উইথ কোশ্চেন আনসার সেশন, এটা আগামীকাল আমরা করব, আগামীকাল ওরিয়েন্টেশন সেশনে। আর আজকে হচ্ছে আমি যেই ডেমো ক্লাসগুলো ক্লাসটা কালকে কখন? সেম টাইমে 9:30টায়। আচ্ছা। আমাদের সবগুলো ক্লাস 9:30টায় হয়। তো আমাদের অ্যাট এ টাইমে এখন 6টা ব্যাচ রানিং। তো দেখা যায় প্রতি মাসেই আমাদের 1টা বা 2টা করে ব্যাচ আমরা অফার করি। তো এইখানে আমরা মূলত এই এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এই বিষয়টা কি সেটা একটু আমরা বুঝবো, আর এটার কেন দরকার সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এটাকে সংক্ষেপে আমরা বলি ইডিএ। তো একটা ডেটা সেটকে নেওয়ার পরে আপনি যখন ওইটাকে ইম্পোর্ট করবেন বা যখন আপনি ওপেন করবেন, হোক সেটা সিএসভি ফরম্যাটে হোক, অথবা এক্সেল ফরম্যাটে হোক, অথবা অথবা .dat ফরম্যাটে হোক, যে কোনো ধরনের ফরম্যাট যখন থাকে তখন সেই ডেটাগুলোর মধ্যে আমরা অনেক ধরনের দেখা যায় যে আউটলায়ার দেখি, অথবা কিছু ইনকনসিস্টেন্সি দেখি, অথবা তাদের মধ্যে কিছু মিসিং ভ্যালুগুলো থাকে। এখন এই ভ্যালুগুলোকে
বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেগুলোকে আপনার সাজানো, সেগুলোকে গুছানো এবং বিভিন্ন ডেটাগুলোকে হ্যান্ডেল করা, এবং সেই ডেটাগুলো থেকে আস্তে আস্তে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিছু ইনসাইট বের করার কাজগুলোকে আমরা বলি হচ্ছে ইডিএ। সো এই ইনসাইটটা আমরা হচ্ছে আমাদের যে অবজেক্টিভ থাকবে সেই অবজেক্টিভের উপর বেস করে আমরা ওইভাবে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে সকল মেথডগুলো আছে সেই মেথডগুলো আমরা অ্যাপ্লাই করি। একই সাথে আমরা ইডি এর মাধ্যমে ডেটাগুলোকে, যে সামারিগুলো আমরা পাই সেগুলোকে ভিজুয়ালাইজ করি, এবং ওই ভিজুয়ালাইজেশন করার মাধ্যমে আমাদের পুরো ডেটা সেট থেকে আমরা সামারিটা একটা পিকচারের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো যে কোনো ধরনের ডেটা হোক না কেন, এটা আপনার ইন্ডাস্ট্রি ডেটা হোক, ব্যাংকিং ডেটা হোক, অথবা আপনি এটা মেডিকেল ডেটা হোক, অথবা যে কোনো ধরনের সেলস ডেটা হোক বা ফাইন্যান্সিয়াল ডেটা হোক না কেন, প্রত্যেকটা ডেটারই হচ্ছে আপনার কিছু কমন টাইপ থাকে। সেই কমন টাইপগুলোর উপর বেস করে এবং অ্যাট দ্য সেম টাইম ওই কোম্পানি বা ওই ইন্ডাস্ট্রি আমাকে যে কাজটা অ্যাসাইন করেছে, আমাকে যে অবজেক্টিভটা দিয়েছে যে আমাকে এইভাবে একটা সামারি বের করে দাও বা আমাকে এইভাবে একটা রেজাল্ট বা একটা রিপোর্ট আমাকে করে দাও, তখন ওইটার উপর বেস করে আমাকে স্টেপ বাই স্টেপ আমার ডেটাগুলোকে সাজিয়ে ওখান থেকে আউটলায়ার এবং মিসিং ডাটাগুলোকে হ্যান্ডেল করে সেখান থেকে আমার একটা সামারি মেজারগুলোকে বের করার যে প্রসেসটা, এটাকে আমরা বলছি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। তো এখানে আমরা মূলত দুই ধরনের ডেটা অ্যানালাইসিস করে থাকি। একদম যদি আমরা বিগিনার একদম গ্রাউন্ড লেভেলে চিন্তা করি, একটা হচ্ছে আপনার কনফার্মেটরি ডেটা অ্যানালাইসিস আর একটা হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। তো কনফার্মেটরি ডেটা অ্যানালাইসিসটা কি, সরি, কনফার্মেটরি ডেটা অ্যানালাইসিসটা হচ্ছে আমরা কিছু হাইপোথিসিসকে টেস্ট করব। হাইপোথিসিসগুলো কীরকম, হয়তো দুইটা ডেটার মধ্যে তাদের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা, তাদের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে কিনা, বা তাদের মধ্যে গুডনেস অফ ফিট এটা কাজ করছে কিনা, বা তাদের মধ্যে আপনার কনসিস্টেন্সি আছে কিনা, এই ধরনের কিছু হাইপোথিসিস টেস্ট করব। এবং সেকেন্ডটা হচ্ছে সেটেল দ্য কোশ্চেন, অর্থাৎ আমাদের যে কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেন বা অবজেক্টিভটাকে আমরা আলটিমেটলি একটা রেজাল্টে পৌঁছানোর জন্য আমরা যে অ্যানালাইসিসটা করি সেটাকে আমরা বলি কনফার্মেটরি ডেটা অ্যানালাইসিস। সেকেন্ডটা হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস আমরা যেটা করি, এক্সপ্লোর করি। তো এক্সপ্লোরেটরি কথাটা, শব্দটা আসছে এক্সপ্লোর করা থেকে। এখন এক্সপ্লোর করা মানে কি, যে আমি যদি একটা ডেটাকে র ডেটা যদি আমি দেখি যে হয়তো সেটা 10-15 হাজার রো বা 50,000 1 লাখ রো হতে পারে। এখন ওইখানে আপনার অনেকগুলো কলাম থাকতে পারে, 10টা 20টা 30টা কলাম থাকতে পারে বা তারও বেশি থাকতে পারে। এখন আপনি খালি চোখে কিন্তু যা শুধুমাত্র স্ক্রল করে উপরে নিচে যাবেন, কিন্তু আপনি ডেটাগুলোর মধ্যে কোনো কনসিস্টেন্সি, ডেটাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য কিন্তু আপনি খালি চোখে দেখতে পারবেন না। যার জন্য আমরা করি কি, যে এই ডেটাগুলো থেকে কিছু ডেসক্রিপশন বের করি এবং বেসিক ডেসক্রিপশন থেকে তার পরবর্তীতে সেই ডেটাগুলো থেকে আমরা ফার্দার অ্যানালাইসিস করে কিছু ইনসাইট বের করি এবং সেগুলোকে আমরা ভিজুয়ালাইজ করি। অ্যান্ড দেন সেকেন্ড যে কাজটা করি, রেজ নিউ কোশ্চেন্স। অর্থাৎ আমরা যখন একটা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পরে সরি, আমি আসলে একটু অসুস্থ, গত 3-4 দিন ধরে আসলে আমার ঠান্ডা কাশি, এই জন্য একটু কাশি হচ্ছে। সেকেন্ড যে কাজটা করি সেটা হচ্ছে রেজ দ্য নিউ কোশ্চেন, অর্থাৎ আমরা নতুন কোনো কোশ্চেনকে রেজ করি। যে আচ্ছা, আমরা হয়তো একভাবে চিন্তা করলাম, কিন্তু আমার ডেটা যখন ভিজুয়ালাইজ করছি তখন সেটা আমাকে অন্যভাবে সেটা রিপ্রেজেন্ট করছে, অন্যভাবে সেটা দেখাচ্ছে। তখন সেক্ষেত্রে আমরা নতুনভাবে কিছু হাইপোথিসিস টেস্ট করার একটা অপশন আমাদের খুলে যায়, অথবা এটাকে ফার্দার আমরা এক্সপ্লোর করার একটা অপশন আমাদের কাছে চলে আসে। সো ইডিএটা কি, ইডিএটা হচ্ছে একটা অ্যাপ্রোচ বা একটা ফিলোসফি ফর ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসের একটা অন্যতম অ্যাপ্রোচ হচ্ছে যেটা বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা এই পুরো কাজটা সম্পন্ন করি। এখন এখানের মধ্যে টেকনিকগুলো কি বা আমাদের কাজগুলো কি কি হতে পারে, যেমন ম্যাক্সিমাইজ দ্য ইনসাইট ইনটু ডেটা সেট। একটা ডেটা সেটকে ওটার ভিতরে ঢুকে ওখান থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণ ইনসাইটকে খুঁজে বের করে নিয়ে আসার কাজ। নাম্বার 2, আনকভার দ্য আন্ডারলাইং স্ট্রাকচার। অর্থাৎ ডেটাগুলোর মধ্যে প্রত্যেকের ভিতরে, প্রত্যেক কলামের সাথে কলামের মধ্যে কি কি ধরনের কনসিস্টেন্সি আছে, অথবা তাদের মধ্যে মিসম্যাচ আছে, কতটুকু মিল আছে, কতটুকু অমিল আছে, সেই জিনিসগুলোকে আনকভার করে বের করে নিয়ে আসি। তৃতীয়ত হচ্ছে এক্সট্রাক্ট দ্য ইম্পর্টেন্ট ভেরিয়েবলস। তো দেখা যায় যে আমার কোনো একটা অ্যানালাইজ করার জন্য
আমাকে একটা ডেটা দেওয়া হলো, সেখানের মধ্যে 10টা ভেরিয়েবল আছে, বাট 10টা ভেরিয়েবল আমার জন্য সমানভাবে ইকুয়ালি ইম্পর্টেন্ট নাও হতে পারে। সো এখানে আমরা যে কাজটা করি যে আমাদের ইম্পর্টেন্ট যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোকে আমরা খুঁজে বের করে নিয়ে আসি, এটা একটা কাজ। ডিটেক্ট দ্য আউটলায়ার্স অ্যান্ড অ্যানোমালিস, বিভিন্ন আউটলায়ার এবং অ্যানোমালিগুলোকে আমরা ডিটেক্ট করি যে কোথায় আসলে আমার অ্যানোমালিগুলো আছে। সো এটার জন্য আমরা বিভিন্ন নর্মাল গ্রাফ তৈরি করি, আমরা সেগুলোকে হিস্টোগ্রাম করি, আমরা সেগুলোর মধ্যে বার চার্ট করি, করে আমরা তখন দেখি আসলে আমাদের ক্যাটাগরিগুলোর মধ্যে বা আমাদের ভ্যালুগুলোর মধ্যে কি কি ধরনের অ্যানোমালিগুলো থাকতে পারে। অ্যান্ড দেন তারপর হচ্ছে টেস্ট দ্য আন্ডারলাইং অ্যাজাম্পশনস, আমরা যে অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে একটা ডেটাসেটকে অ্যানালাইজ করতে যাচ্ছি সেটাকে আমরা টেস্ট করি যে আদৌ আমরা যেই থিওরিটিক্যালি চিন্তা করছি সেটা প্র্যাকটিক্যালি ডেটা থেকে পাচ্ছি কিনা, এইটাকে আমরা কি করি, এই অ্যাজাম্পশনগুলোকে টেস্ট করি। ডেভেলপ দ্য মডেল বেসড অন রিসার্চ কোশ্চেন, বা আপনি যদি একটা কোম্পানি থাকে আপনাকে যে কোশ্চেনটা দেওয়া হবে বা আপনাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, আপনাকে একটা টাস্ক দেওয়া হবে, সেই টাস্কের উপর বেস করে আপনি আপনার ডেটাগুলোকে সাজিয়ে সেখান থেকে একটা ডেটাকে মডেল করবেন। অ্যান্ড দেন লাস্টলি ডিটারমাইন দ্য অপটিমাল ফ্যাক্টর সেটিং, অর্থাৎ কোন ধরনের কোন ফ্যাক্টরগুলো আমার এই অ্যানালাইসিস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, এই জিনিসগুলোকে খুঁজে বের করা। তো এই পুরো জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ইডিএ বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। একটু আগে হয়তো জয়েন করেছেন জাহিদ হোসেন, আচ্ছা ওয়েলকাম। তো ইডিএর এখন গোলটা কি, গোলটা হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য অ্যানালিস্ট ইনসাইট। একজন ডেটা অ্যানালিস্ট, একজন বিজনেস অ্যানালিস্টের প্রথম কাজ হবে সে ডেটাসেট থেকে যত বেশি ইনসাইট বের করতে পারবে তত তার জন্য বেটার। কারণ জিনিসটা হচ্ছে যে আপনি যে কোনো একটা বিষয়ের উপর যখন আপনি খুব গভীরভাবে মন দিয়ে যখন ওটার ভিতরে ঢোকার চেষ্টা করবেন তখন আপনার কাছে অনেক কিছু তখন আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু করবে। লাইক ফর এক্সাম্পল ধরেন আপনি হাতে যে ঘড়ি পরছেন, এখন ঘড়ি আছে একটা অ্যানালগ ধরেন ঘড়ি, হ্যাঁ ঘড়ির কাঁটা আছে। এখন ধরেন ঘড়িটা আপনি হঠাৎ করে আপনার মনে হলো যে ঘড়িটার ভিতরে কি আছে আমি একটু দেখি, আপনি হাতের ঘড়িটা খুলে ওটার পিছনের যেই প্লেটটা আছে এটা সরায়, তারপর আপনি খুলে তার ভিতরে দেখলেন যে ঘড়ির ঘন্টার কাঁটার সাথে কয়টা গিয়ার আছে, মিনিটের কাঁটার সাথে কয়টা গিয়ার আছে। এভাবে আপনি হচ্ছে ওই জিনিসটার উপর ভিতরে যত ঢুকবেন তত আপনি বুঝতে পারবেন যে আসলে ঘড়িটা কিভাবে কাজ করছে। আমরা বাইরে থেকে হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন দেখি, আমরা বিভিন্ন গ্রাফ বা চার্ট দেখি, বাট এই গ্রাফ বা চার্টগুলো আসলে কিসের ভিত্তিতে বা কিভাবে তৈরি হচ্ছে এই জিনিসটা যত ভালোভাবে আমি শিখতে পারবো, যত ভালোভাবে আমি অ্যাপ্লাই করতে পারবো, আমি তত ভালো অ্যানালিস্ট হব। 2 নম্বরটা হচ্ছে ডেভেলপ এ ফিল ফর ডেটা সেট, মানে ডেটা সেটের জন্য একটা কাইন্ড অফ বলতে গেলে যে একটা ইন্টারনালি একটা ফিল তৈরি হওয়া, যে জিনিসটা হচ্ছে আমার নিজের, এরকম একটা মনে করা যে আমি যত ক্লিয়ারলি একটা ডেটা সেটকে বুঝতে পারবো তত ডেটা সেটটা ক্লোজ আমি যেতে পারবো। সো ডেটা সেটকে আমার মেইন কনসার্ন হিসেবে নিতে হয় এবং ওখানের মধ্যে কোন কোন ফিচারগুলো কিভাবে কাজ করতেছে এবং কার সাথে কে কানেক্টেড, কিভাবে কানেক্টেড, সেই জিনিসগুলোকে যত আপনি ইন্টারনালি ধরার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন তত বেটার। মেক অ্যাজাম্পশনস, ড্র ডিসিশনস থ্রু প্যাটার্নস, বিভিন্ন প্যাটার্ন থেকে অ্যাজাম্পশনগুলোকে বের করা এবং সেখান থেকে ডিসিশন তৈরি করা। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট ডেটাগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার কাজ। এইগুলো হচ্ছে মেইন গোল, যে আমি আসলে কি ধরনের মডেল তৈরি করতে চাচ্ছি। তো দেখা যায় কি স্ট্যাটিস্টিক্যাল মডেল আসলে অনেক ধরনের হয়, এখানে রিগ্রেশন আছে, লজিস্টিক আছে, লেসো রিগ্রেশন আছে, অথবা এখানের মধ্যে ক্লাস্টারিং মডেল আছে বা ক্লাসিফিকেশন মডেল আছে, যেগুলো মূলত হচ্ছে আমরা মেশিন লার্নিং মডেলে ইউজ করে থাকি। তো ওইটা হচ্ছে পরের হিসাব। তার আগে হচ্ছে আমার ডেটাগুলোকে মডেল করতে হয় যে আমি আমার আউটকামটা যেটার উপর বেস করে করতে চাচ্ছি। ধরেন আপনি চাচ্ছেন একটা কোয়ালিটি কন্ট্রোল করতে চাচ্ছেন একটা ডেটা সেটের কোনো একটা প্রোডাক্টের, ওখানে অনেক ধরনের ফিচার আছে, হয়তো ওই প্রোডাক্টের হয়তো ওয়েট, ওই প্রোডাক্টের সাইজ, প্রোডাক্টের কালার, শেপ, এরকম বিভিন্ন ধরনের ফিচার আছে, বা ওই প্রোডাক্টের কিছু ধরেন মেকানিক্যাল টেস্ট আছে, হয়তো সেটা হচ্ছে কতটুকু হাইটে থেকে সে পড়ে গেলে সে ভাঙবে না অথবা বাঁকবে না বা মুচড়াবে না, এরকম ধরনের কিছু মেকানিক্যাল টেস্ট আছে। তো এরকম ধরনের আপনার 10-12 ধরনের ডেটা আছে। তো এই ডেটাগুলো থেকে আমাকে মডেল করতে হয় যে আসলে কোন কোন ধরনের ফিচারগুলো আসলে আমি অ্যাপ্লাই করতে পারবো, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি আমার আলটিমেট যে আউটকাম
একটা রিগ্রেশন মডেল বা একটা ক্লাসিফিকেশন মডেল যাতে আমি তৈরি করতে পারি। তো এটা হচ্ছে আমার মেইন গোল, ওয়ান অফ দ্য গোলস অ্যাকচুয়ালি। ডাইসেক্ট দ্য ডেটা, ডেটাকে ডাইসেক্ট করা, ডেটাকে বুঝা, ডেটার ভিতরে ঢুকে সেখান থেকে ইনসাইট বের করে হিডেন প্যাটার্নগুলোকে বের করে নিয়ে আসে। এমন কিছু প্যাটার্ন যেটা হয়তো আমি খালি চোখে দেখতে পারছি না, কিন্তু যখন আমি যখন আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ইনসাইটগুলোকে বের করব, তখন ওখান থেকে আমি একটা প্যাটার্ন খুঁজে পাবো, যে প্যাটার্নটা পরবর্তীতে আমাকে হেল্প করবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য বা নেক্সট ডিসিশন নেওয়ার জন্য। সো এই হচ্ছে মূলত বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে ইডিএটা আসলে কি এবং ইডিএটা কেন করা হয়, ইডিএ করলে এটা সুবিধা কি। এবার আমরা আসি যে 4টা স্টেপ আছে ইডিএর। ফার্স্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ড, যেটা প্রথমেই বলেছি, একটা ডেটাকে আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে বুঝা যে আসলে এই ডেটাটা কি, ডেটাটার মধ্যে কি কি ধরনের ফিচার আছে, ডেটাটার কাছ থেকে কথা বের করে নিয়ে আসা। আমরা যেমন হচ্ছে বিভিন্ন মুভিতে দেখি যে আসামিকে হচ্ছে ইন্টারোগেশন রুমে নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করে এবং তার থেকে কথা বের করে নিয়ে আসে। আমাদের কাজ হচ্ছে যে এখানে আসামি হচ্ছে ডেটা, আমি এই ডেটাকে বিভিন্ন কোশ্চেন করব, বিভিন্নভাবে আমি এখানের মধ্যে তাকে বিভিন্ন টেস্টের মধ্যে ফেলবো এবং ওখান থেকে হচ্ছে আমি মূলত ইনসাইটগুলোকে বের করে নিয়ে আসবো। নেক্সট হচ্ছে ম্যাপ কনটেক্সট, আমার যে ডেটার কনটেক্সটগুলো আছে সেই ডেটার কনটেক্সটগুলোকে ম্যাপিং করা, যে অ্যাকচুয়ালি কোন ডেটার সাথে কোন ডেটাকে আমি কানেক্ট করতে পারবো, ভিতরে ইন্টারনাল ডটগুলোকে কানেক্ট করা। প্রিপেয়ার মেটা ডেটা, লেবেল অ্যান্ড ক্লিন ডেটা। তো এই কাজটা ফার্স্টে করার পরে দেন আমাদের কাজ হচ্ছে যে কোশ্চেন করা, সেটা হচ্ছে আমি ডিপেন্ডেন্ট এবং ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা সেটাকে আমি খুঁজে বের করব। যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে বোঝায় যেগুলো হচ্ছে নিজেই সেই ভ্যালুগুলো জেনারেট হয় বা ডেভেলপ হয়, সেটা কারোর উপর নির্ভরশীল না। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট হচ্ছে যে কিনা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, তাকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন আমরা ছোটবেলা লিনিয়ার ইকুয়েশন করেছিলাম, লাইনের ইকুয়েশন, সরল রেখা সমীকরণ y = mx + c। আপনাদের কি মনে আছে আমরা এই লাইনের ইকুয়েশন করেছিলাম না ছোটবেলায়? একটু রিপ্লাই দিবেন। হ্যাঁ, আপনাদের কি মনে পড়ে এই লাইনটা? এনিওয়ান কে রিকল করতে পারেন? y = mx + হ্যাঁ পড়েছিলাম। আচ্ছা, তো এখানে আমরা কি করতাম যে আমরা x এর একটা ভ্যালু এখানে বসাতাম, আমার m এর একটা ফিক্সড ভ্যালু থাকতো, একটা c এর ফিক্সড ভ্যালু থাকতো, তারপর x এর ভ্যালু যখন চেঞ্জ হতো তখন y এর ভ্যালুটাও চেঞ্জ হতো। রাইট, তো x হচ্ছে এখানের মধ্যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। yটা এই পুরোটার উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে। তাহলে আমাকে এখন বের করতে হবে যে x কোনগুলো আর y কোনটা। y একটা হইতে পারে, একের অধিক হইতে পারে, বাট সেটা ডিফারেন্ট কেসে। তারপর হচ্ছে তাদের মধ্যে প্যাটার্নগুলোকে বের করা, তাদের মধ্যে বাইভেরিয়েট রিলেশনশিপগুলো বের করা। বাইভেরিয়েট মানে দুইটা ভেরিয়েট, বাই মানে দুই, তার মানে আমি যখন দুইটা ভেরিয়েবল নিয়ে চিন্তা করব, লেটস সে আমি যদি একটা অ্যাজাম্পশন, আমি যদি একটা স্যাম্পল, একটা এক্সাম্পল আপনাদেরকে দিই নর্মাল, যে মানুষের বয়স যত বাড়ে তত মানুষের হাইট বাড়ে। এখন ধরেন আমি যদি বলি যে এই যে সাপেক্ষে হাইট, এটা একটা ডেটা সেট যদি আমি এখানের মধ্যে নেই এবং এগুলো যদি আমি প্লট করি, ধরেন আমি 10 বছর বয়স থেকে শুরু করলাম 50 বছর বয়স পর্যন্ত, বা 50 তো বেশি হয়ে যায়, ধরেন আমি 30 বছর পর্যন্ত। 30-32-এর পর আসলে মানুষ আর খুব বেশি হাইট তার বাড়ে না, 25-এই হাইট থেমে যায়। তো এখন আমি এদের মধ্যে একটা রিলেশনশিপ বের করতে যাচ্ছি, একটা প্যাটার্ন বের করতে যাচ্ছি, যে এটা আসলে কোন প্যাটার্নে আগাচ্ছে, লিনিয়ার প্যাটার্নে নাকি এটা হচ্ছে কোন একটা কার্ভ হিসেবে আগাচ্ছে, নাকি এটা ধীরে ধীরে বাড়ছে নাকি ধীরে ধীরে কমছে। এমনও হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালু কমতেও পারে, এরকমও কিন্তু সিচুয়েশন থাকতে পারে। যেমন ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা দেখি যে ডিমান্ড বাড়লে সাপ্লাই কমে, ডিমান্ড কমলে সাপ্লাই বাড়ে, এটার মধ্যে এরকম নেগেটিভ রিলেশনশিপটা আছে। এখন তাদের মধ্যে রিলেশনশিপগুলোকে খুঁজে বের করা, পজিটিভ এবং নেগেটিভ, এটা হচ্ছে প্রাইমারি রিলেশনশিপ দুইটা ভেরিয়েবলের মধ্যে, যেটাকে আমরা বলছি বাইভেরিয়েট রিলেশনশিপ। তারপর হচ্ছে নেক্সট কাজ হচ্ছে ডেরাইভ করা, অর্থাৎ আমি হচ্ছে এই বিভিন্ন প্যাটার্ন থেকে ম্যাট্রিক্সগুলোকে ডেরাইভ করব। ম্যাট্রিক্স মানে হচ্ছে মানে আমি অ্যাসাইন করব। অ্যাসাইন করার মানে হচ্ছে যে আমি এখানে কোন কোন ভেরিয়েবলগুলো নিচ্ছি, সেই ভেরিয়েবলগুলোর সাথে অন্য ভেরিয়েবলের কিভাবে কোন ধরনের ইকুয়েশনে বা কোন ধরনের ফর্মুলার মাধ্যমে বা প্যাটার্নের মাধ্যমে তারা কানেক্টেড,
সেটাকে আমি খুঁজে বের করব। তো ধরেন একটু আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা কোয়ালিটি কন্ট্রোল ডেটা। এখন ধরেন লেটস সে আমি বললাম যে সোপ, সাবান। এখন সাবানের ফ্যাক্টরিতে ধরুন এখানে কোয়ালিটির একটা ডিপার্টমেন্ট আছে, তারা করে কি যে এই সাবানের ওয়েট, সাবানের যে ডাইমেনশন XYZ ডাইমেনশন এরকম হতে পারে, তারপর সাবানের কালার, তারপর সাবানের মধ্যে টেক্সচারটা কীরকম, কালার বা টেক্সচার, তারপর ওই সাবানটা হচ্ছে হচ্ছে ওইখানের মধ্যে যেই মেটেরিয়ালগুলো আছে বা যে সকল কেমিক্যালসগুলো আছে সেই কেমিক্যালসগুলো কম্পোনেন্টগুলো কত পার্সেন্ট করে আছে বা ঠিক আছে কিনা, এই ধরনের ডেটাগুলো আছে। এবং পরবর্তীতে ধরেন আমি লট আকারে সেই সাবানের যে সকল বক্সগুলো আছে সেই বক্সগুলোকে লট আকারে স্যাম্পল হিসেবে আমি নিয়ে এইটাকে হয় আমি অ্যাকসেপ্ট করব অথবা রিজেক্ট করব। ধরেন আমার এই ধরনের কিছু ডেটা আছে এবং এখানের মধ্যে অনেকগুলো লট আছে। ধরেন আপনার সারাদিনে আমি লেটসে আমার এরকম সাবান তৈরি হচ্ছে, অনেক অনেক হাজার হাজার সাবান তৈরি হচ্ছে, লাখ লাখ সাবান তৈরি হচ্ছে। তো ধরেন এরকম হতে পারে যে 12টা বা 24টা এরকম বক্স আছে, আমি একটা করে বক্স নিচ্ছি। তো ওই বক্সে ধরেন লট নাম্বার দেওয়া আছে বা ওইটার কোনো একটা ইন্ডেক্স নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এরকমভাবে সারাদিনে আপনি মনে করেন লেটসে আপনার কাছে এরকম 500 ডেটা আছে। এবার আপনি চিন্তা করবেন যে আমার এই স্যাম্পল যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো থেকে আমি অ্যাকসেপ্ট বা রিজেক্ট যে করব, আমার কাছে তো অনেকগুলো ফিচার আছে। কোন কোন ফিচারগুলোর সাথে আসলে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট করার সাথে এটা কানেক্টেড, এইটা আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে। তো এটা হচ্ছে আমার এক ধরনের একটা ইডিএর একটা রিপোর্টের একটা অংশ। এছাড়া আমি হচ্ছে ফিচারগুলোকে খুঁজে বের করব যে কোন কোন ফিচার বা অ্যাট্রিবিউটগুলো অ্যাকচুয়ালি আমার এখানে অ্যানালাইসিসে হেল্প করবে। এমনও হতে পারে যে ধরেন আমার কাছে এমন কিছু ডেটা আছে, মানুষের কিছু ডেটা আছে, মেডিকেল ডেটা আছে। তো ওইখানে লেটসে অ্যাড্রেসটা আসলে খুব বেশি ম্যাটার করতেছে না, তাহলে অ্যাড্রেসের কলামটা হয়তো আমার জন্য দরকার নাও হইতে পারে। অথবা এমনও হইতে পারে যে ওই মানুষটার হাইট হয়তো আমার দরকার নাই, আমি হয়তো ডেটা পাইছি, ডেটা আমার কাছে আছে, কিন্তু হয়তো ওই মুহূর্তে দরকার নেই। আমার হয়তো ওয়েটটা জানা দরকার, আমার হয়তো তার ব্লাড প্রেশার অথবা তার ইউরিনের হচ্ছে গিয়ে সুগার লেভেল, বডিতে আরও কিছু যে মেটেরিয়ালগুলো আছে বা কিছু টেস্টের রেজাল্ট, এগুলো দরকার। এখন এমন হতে পারে যে আমি থিওরিটিক্যালি আমাকে হয়তো বলা হলো যে অমুক অমুক ফিচার আসলে আমার দরকার নেই, আমি হয়তো ম্যানুয়ালি এটাকে বাদ দিয়ে দিলাম। আবার কিছু আছে যে আমি বিভিন্ন টেস্ট করে দেখব যে আসলে এদের মধ্যে ইন্টার রিলেশনশিপটা আছে কিনা। এমন হতে পারে যে ব্লাড প্রেশারের সাথে আপনার সুগার লেভেলের হয়তো রিলেশনশিপটা এই মুহূর্তে এই ডেটা সেটের মধ্যে নাই, হয়তো অন্য কোনো ডিজিজের ক্ষেত্রে হতে পারে, এই ডিজিজের ক্ষেত্রে নাই। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটাকে কিন্তু রাখবো না আমার মেইন ইয়াতে, হয় যে কোনো একটাকে রাখবো অথবা কোনটাকে রাখবো সেটা আমরা অ্যানালাইসিস করে বের করব। তো এগুলো হচ্ছে ডেরাইভের কাজ, বিভিন্ন কম্পারিজন করব, বিভিন্ন রেশিও ট্রান্সফরমেশন করব, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমি এদেরকে বিভিন্ন গ্রুপ আকারে ফিল্টার করব এবং সেই গ্রুপগুলোর মধ্যে কম্পেয়ার করব। এবং এখান থেকে আমি হচ্ছে একটা বেসিক একটা আইডিয়া বা একটা ইনসাইট আমি এখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবো। সো ইডিএর কিন্তু অনেকগুলো স্টেপ আছে। একটা ডেটাকে মডেলিং করার আগে একটা র ডেটাকে সাজানো, ওটাকে ফরম্যাটিং করা, ওটাকে হচ্ছে আপনার ইনসাইট বের করার জন্য যেই ধরনের স্টেপগুলো প্রয়োজন, যেমন এখান থেকে আউটলায়ার অথবা আপনার মিসিং ডেটা, তারপর সেখানে তাদের মধ্যে নর্মালিটি আছে কিনা, তাদের মধ্যে ইরেগুলারিটি আছে কিনা, ইরেগুলারাইজেশন আছে কিনা, এরকম অনেক ধরনের কাজগুলো করে তারপর হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে একটা মডিফাইড একটা ডেটা সেট তৈরি করি, যেই ডেটা সেটটা দিয়ে আমরা পরবর্তী সেকেন্ড স্টেপে, দ্যাট মিনস স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ে তখন আমরা যাই বা রিগ্রেশন মডেলের মধ্যে তখন আমরা প্রবেশ করি। শহীদুল আপনার ক্যামেরা অফ করতে পারেন, আপনার ফ্যান দেখা যাচ্ছে। মাল্টিভিয়ারেট যখন ডেটা থাকবে তখন বিভিন্ন হাই ডাইমেনশনাল মাল্টিভিয়ারেট ডেটাগুলোর ক্ষেত্রে ডেটা এক্সপ্লোর করতে হয়, কোরিলেট করতে হয়। মিক্সড টাইপের ডেটা থাকে, ডেটা টাইপ থাকে, সেগুলোকে হ্যান্ডেল করতে হয়। যেমন এমন হতে পারে যে ডেটাগুলোর মধ্যে আপনার ক্যাটাগরিক্যাল কলাম আছে, আবার কিছু নিউমেরিক্যাল কলাম আছে, কিছু আলফা নিউমেরিক্যাল কলাম আছে। হয়তো সেখানে নিউমেরিক্যাল কলামগুলোর মধ্যে সিঙ্গেল ডিজিট আছে, ডাবল ডিজিট আছে, বা কিছু কিছু ক্ষেত্রে ফ্লোট ভ্যালু আছে, দশমিক ভ্যালু আছে। এই জিনিসগুলো কোনটা কিসের সাথে কানেক্টেড সেই জিনিসগুলোকে আমার চেক করতে হয়, দেখতে হয়।
মিসিং ডেটাগুলো হয় বিভিন্ন ধরনের, যেমন কমপ্লিটলি অ্যাট র্যান্ডম। এমনও হতে পারে যে আপনি একটা এক্সেল ফাইল নিয়ে কাজ করতেছেন, কোন একটা জায়গার কলামের একটা রো বরাবর করে একটা ভ্যালু হঠাৎ করে মিসিং আছে, আউট অফ নো হোয়ার মিসিং। তো এরকম র্যান্ডমলি কিছু মিসিং ভ্যালু থাকতে পারে। কিছু থাকে আপনার পিরিয়ডিক্যাল মিসিং ডেটা। সেটা হতে পারে কিরকম, ধরেন আপনার ডেটাটা একটা টাইম সিরিজ ডেটা, যেটা একটা নির্দিষ্ট সময় থেকে একটা অমুক সময় থেকে তমুক সময় পর্যন্ত ডেটাগুলো দেওয়া আছে। এখন এখানে এমন হতে পারে যে মাঝখানে 1 থেকে 2 ঘন্টার ডেটা মিসিং, তাহলে সিরিয়ালি হতে পারে ওইখানে যদি আমি মিনিট ওয়াইজ বা ধরেন 5 মিনিটে একটা করে ডেটা পয়েন্ট যদি এখানে আমি জেনারেট করি, তাহলে সেক্ষেত্রে 5 12 60 মানে হচ্ছে 12 12 24, 2 ঘন্টায় 24টা ডেটা একদম সিরিয়ালি মিসিং থাকতে পারে। কিছু আপনার থাকে হচ্ছে নাল বা ব্ল্যাঙ্ক সেল। ব্ল্যাঙ্ক সেলগুলো কিরকম, এখানেও মিসিং থাকে, ডেটাগুলো হয়তো ওই জায়গায় কোনো কারণে হয়তো ডেটাটা ইনপুট হয় নাই। তো দেখা যায় যে আপনার কোনো একটা মেশিন হয়তো চলতেছে, কোনো একটা মেশিন থেকে আমি বিভিন্ন ফিড থেকে ডেটাগুলো নিচ্ছি বা বিভিন্ন নোড থেকে ডেটাগুলো নিচ্ছি। এখন কোনো কারণে একটা মাইল্ড স্পার্ক হলো অথবা কোনো কারণে লোডশেডিং হলো, হয়তো বা ওইখানকার মেশিনটা রিস্টার্ট হলো, তখন কিছু সেকেন্ডের জন্য ওই জায়গাতে কিছু নাল ভ্যালু বা ব্ল্যাঙ্ক সেল তৈরি হয়ে যায়। কিছু থাকে আপনার মিসলিডিং ডেটা। মিসলিডিং ডেটা বলতে কিরকম, যে ডেটাটা আসলে আমি থিওরিটিক্যালি যেরকম চিন্তা করছি সেরকম আসলে ওরকম না, কিছু উইয়ার্ড টাইপের ডেটা, বা যে ডেটাটা আসলে আমাকে প্রপার ডেসক্রিপশন দিচ্ছে না। যেমন ধরেন আমি যদি বলি যে এইজের একটা কলাম আছে, সেই কলামের মধ্যে এইজ ডেটা আছে। এখন আমরা জানি যে মানুষের এইজ হচ্ছে 0 থেকে ধরেন অন এন এভারেজ 70-80 পর্যন্ত হতে পারে। যদি আপনি দেখেন যে মাঝখানে কোনো একটা জায়গার ভ্যালুতে -5 দেওয়া আছে, কোনোটা জায়গায় -12 দেওয়া আছে, তার মানে কি এইজ তো কখনো মাইনাস হয় না। তো এই জিনিসগুলো হচ্ছে আমার কিছু মিসলিডিং ডেটা। আবার ধরেন আমি যদি বলি যে ব্লাড প্রেশার, এখন মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার যদি লো বলি, লো হয়ে আপনার 70, লো রেঞ্জ 70 থেকে 110, আর হাইয়ের রেঞ্জ হচ্ছে আপনার 150 থেকে 180। এটা ধরেন ডাক্তারদের রিকমেন্ডেড। হ্যাঁ, এখন আপনি যদি দেখেন যে কোনো কারণে ওখানে ব্লাড প্রেশার লেটস সে 28 দেওয়া, এখন 28 তো ব্লাড প্রেশার কখনো হয় না, পসিবল না। আপনি হয়তো দেখলেন যে কোনো কারণে এখানে ব্লাড প্রেশার দেওয়া আছে 230, এটা তো পসিবল না। এখন আপনি যদি দেখেন যে কোনো একটা জায়গায় ব্লাড প্রেশার দেওয়া আছে 128, হ্যাঁ এটা হইতে পারে, হয় এটা লোয়ের ক্ষেত্রে, এটা লোয়ের লোয়ার রেঞ্জের ক্ষেত্রে একটা হাই ভ্যালু হইতে পারে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হইতে পারে। তো এগুলো হচ্ছে কিছু মিসলিডিং ডেটা, যেটা আসলে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার আমার যেই ডেটার ডেসক্রিপশন আমাকে দেওয়া হয়েছিল সেই ডেসক্রিপশন সাথে ম্যাচ করছে না। সো এই ধরনের কিছু ডেটাগুলোকে আমরা মিসিং ডেটা বলে থাকি, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। ডেটাকে যখন আমরা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, যখন আমি ইডিএ কে একটা টুল হিসেবে যখন আমি দেখব, তখন এখানে আমরা বিভিন্ন চার্ট, গ্রাফ, ম্যাপ, ট্যাগ ক্লাউড বা অ্যানিমেশনগুলো দিয়ে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করি। যেমন চার্টের ক্ষেত্রে আমরা বার চার্ট বা পাই চার্ট ইউজ করি, গ্রাফের ক্ষেত্রে আমরা বিভিন্ন স্ট্রাকচার গ্রাফ, প্যাটার্ন বা রিলেশনশিপের গ্রাফ তৈরি করি। প্লটের ক্ষেত্রে আমরা 1 থেকে n ডাইমেনশনাল প্লট, মাল্টিপল প্লট আমরা তৈরি করি। যেমন কখনো দেখা যায় যে আমার একটা ক্যানভাসে আমার এখানে 4টা প্লট, এখন 4টা প্লট 4 রকমের হইতে পারে এটা সকালের, দুপুরের, সন্ধ্যার, রাতের। হ্যাঁ, এরকম শিফটিং এর হয়তো কিছু ডেটা আমার আছে, একই ডেটা কিন্তু প্যাটার্নটা ডিফারেন্ট। অথবা এমনও হতে পারে যে আমি হয়তো এখানে 2টা ভেরিয়েবল নিলাম, আমি এখানে অন্য 2টা ভেরিয়েবল নিলাম, ডিফারেন্ট ভেরিয়েবল, এখানে আমি অন্য 2টা ভেরিয়েবল নিলাম, ফলে আমি মাল্টিপল ভেরিয়েবলগুলোকে একটা এরকম ক্যানভাসের মধ্যে প্লট আকারে সাজাচ্ছি। এছাড়া ম্যাপগুলোকে বিভিন্ন কালার করা বা কন্ট্যুর এরিয়া তৈরি করার ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন ধরেন স্ট্যাক গ্রাফ, এটা একটা। আরেকটা ধরেন আপনার এমন হতে পারে তার উপর আরেকটা আছে, আর একটার উপর একটা স্ট্যাক করা আছে, এটা হলো আমাদের স্ট্যাক গ্রাফ। 3D সারফেস এবং সলিড গুলো আমরা করতে পারি, এগুলোর জন্য আমরা আরো কিছু লাইব্রেরি আছে, যেমন সিবন বা প্লটলাই আমরা ইউজ করে থাকি। সো ডেটা ভিজুয়ালাইজেশন করার ক্ষেত্রে ইডি একটা ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে এখানের মধ্যে কাজ করে।
তো বেসিক ডেটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার যে কিছু থাম রুল আমাদেরকে সবসময় মেনটেন করতে হয়, যে লাইব্রেরিকে ইম্পোর্ট করতে হয় সবার আগে। আমি কি কি লাইব্রেরিকে ইম্পোর্ট করছি, যেমন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, সাইকিট লার্ন, সাইপাই, স্ট্যাটিস্টিক্স, এরকম ডেটাকে ইম্পোর্ট করি। ডেটার শেপ, সাইজ, হেড, টেল এগুলোকে আমরা বের করি, বেসিক ইনফরমেশনগুলো বের করি, ডেটাকে ডেসক্রাইব করি, নাল ভ্যালুগুলোকে খুঁজে বের করি, মিসিং ভ্যালুগুলোকে আমরা হ্যান্ডেল করি, তারপর বেসিক ভিজুয়ালাইজেশনগুলো করি। তারপর সেখান থেকে আমরা দেখি যে আসলে ডেটাগুলোর মধ্যে ইনকনসিস্টেন্সিগুলো কি কি, ডেটাগুলোর মধ্যে আসলে শেপটা আসলে কীরকম, আমরা যেরকম শেপ এক্সপেক্ট করছি সেরকম আসলেই শেপ আছে কিনা। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ডেটাকে ট্রান্সফর্ম করতে হয়, ডেটাকে নর্মালাইজ করতে হয়। সেগুলো আরও কিছু পরবর্তী নেক্সট স্টেপে আমরা একটা একটা করে যাই। তো এই যে আমার কাজগুলো করতেছি, এই কাজগুলো করা কেন জরুরি? কারণ একটা ডেটা কখনোই আপনাকে, একটা ডেটা থেকে কখনোই আপনি একটা ভালো ফ্রুটফুল আউটকাম পাবেন না। তো জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন ওই যে লেগো সেটগুলো আমরা দেখি না, লেগো বাচ্চারা খেলে, লেগো দিয়ে ঘর বানায়, বিল্ডিং বানায়, হ্যাঁ, ব্রিজ বানায়, আর ছোট ছোট লেগোর যে শেপগুলো থাকে এরকম, এটার উপর তখন আবার আরেকটা বসে, তাই না? এরকম আমরা লেগোর শেপ দেখি যে এভাবে, তারপর পাশাপাশি আরেকটা বসে, এরকম একটা উপর একটা স্ট্যাক করতে 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 একটা সুন্দর মতো একটা মানে দেয়াল, বিল্ডিং, ঘর, বাড়ি এরকম তৈরি হয়। বাচ্চারা খেলে এগুলো দিয়ে। এখন ধরেন আপনার বিভিন্ন কালারের, অনেকগুলো কালারের লেগো ফ্লোরের মধ্যে পড়ে আছে। এখন যখন ফ্লোরের মধ্যে পড়ে আছে, এটা কিন্তু একদম একটা ডেটা হিসেবে আছে। আপনার কাজগুলো কি, যে এই ডেটাগুলোকে আপনি কালার ওয়াইজ সেপারেট করতে পারেন, আপনি এই লেগোগুলো থেকে সাইজ ওয়াইজ সেপারেট করতে পারেন, আপনি এই ডেটাগুলো বা এই সকল লেগো যেগুলো আছে সেই লেগোগুলোকে সেপারেট করার পরে আপনি হয়তো সেগুলোকে স্ট্যাক করে বিভিন্ন বক্সে রাখতে পারেন। যে এই কালারের বক্স, রেড কালারের জন্য এই বক্স, অথবা গ্রিন কালারের জন্য একটা সার্টেন বক্সে রাখলেন, মানে সাজালেন। তার মানে কি, যে আপনার যখন ডেটাগুলো আপনি যখন ফার্স্টে নিবেন তখন এটা ডেটা হিসেবে থাকে। পরবর্তীতে এগুলোতে বিভিন্ন ধরনের এক্সপ্লোর ডেটা অ্যানালাইসিসের কাজগুলো করে, এক্সপ্লোর করে ইন্টারনালি ডেটাগুলো থেকে ইনসাইটগুলো বের করার কাজগুলো যখন আমরা করি, ফাইনালি তখন আমরা এখান থেকে একটা ডিরেকশন পাই। আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখে, একটা পিকচার দেখে তখন আমরা বুঝতে পারি যে আসলে এই ডেটাগুলোর মধ্যে কি কি ঘটনা ঘটতেছে, বা আমরা যেরকম ডেটাকে এক্সপেক্ট করছি সেই ডেটাটা আদৌ ওইরকম ক্যারেক্টারিস্টিক্সকে মেনটেন করছে কিনা, ডেটাগুলোর মধ্যে প্যাটার্নটা কীরকম, ডেটাগুলোর ফ্লোটা কীরকম। এমনও হতে পারে যে ডেটাটা শুরুর দিকে ধীরে 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 বাড়ছে, তারপর হঠাৎ করে কমে গেছে। অথবা এমনও হতে পারে ডেটাটা নির্দিষ্ট একটা শেপে হচ্ছে আগাচ্ছে, তারপর আবার ধীরে ধীরে কমে গেছে, নর্মাল শেপে আমরা দেখতে পারি। তো বেসিক ডেটাকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এই থাম্ব রুলগুলো আমাদের প্রয়োজন। তো এটা ছিল মোটামুটি বেসিক কিছু ধারণা যে আসলে ইডিএটা কি, ইডিএটা কেন দরকার, ইডিএটার গোল কি, ইডিএর স্টেপগুলো কি, এবং কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। কয়েকজন পরে জয়েন করেছেন অবশ্য, আমি দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম, জাহিদ হোসেন, অমিত ব্যানার্জি, আপনার একটু পরে জয়েন করেছেন। তো সমস্যা নাই, ক্লাস তো রেকর্ড হচ্ছেই। তো এতক্ষণ ধরে যেগুলো বললাম, শুরুর দিকে যারা ছিলেন যেমন নাসির শাহ, সুবর্ণা, আপনারা কনসেপ্টটা ধরতে পারছেন? ইডিএর কনসেপ্টটা, ইডিএটা আসলে কেন দরকার আমাদের? জি ভাইয়া। এখন এখানের মধ্যে বিষয়টা হচ্ছে যে এই ইডিএটা যদি আমি করতে চাই, তাহলে ইডিএটা করতে গেলে এই ইডিএর জন্য আমি এটা কি কি ধরনের টুলস ইউজ করতে পারি। এখন আপনি চাইলে ইডিএ এক্সেলে করতে পারেন, আপনি চাইলে ইডিএটা পাইথনে করতে পারেন, আপনি চাইলে ইডিএর কাজটা এসকিউএলে করতে পারেন, মাইএসকিউএলে। এখন আপনি যে কোনো প্ল্যাটফর্ম নিতে পারেন, এগুলো হচ্ছে এক একটা নির্দিষ্ট টুল। পপুলার কোনটা, মানে হচ্ছে বেশি ইউজ করা হয় কোনটা ভাইয়া? আমি যদি বলি যে বর্তমানে বাংলাদেশে যে সকল জব সেক্টরগুলো আছে সেখানে এক্সেল আর এসকিউএলটা সবচেয়ে বেশি ইউজ হয়, আর তার সাথে আপনার এক্সেলের সাথে পাওয়ার বিআইটা বেশি ইউজ হয়, পাওয়ার বিআই ড্যাশবোর্ড।
সো এক্সেলের ডেটাগুলো থেকে আমরা ইডিএ করে তারপর সেখান থেকে আমরা এই ডেটাগুলোকে পাওয়ার বিআইতে ইম্পোর্ট করি এবং ওখান থেকে আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করি, যেখানে আমরা বিভিন্ন ধরনের শেপ বা বিভিন্ন গ্রাফ, বিভিন্ন টেবিল, বিভিন্ন চার্ট দিয়ে আমরা মাল্টিপল কিছু ভ্যালু আমরা তৈরি করি। যেমন আমি আপনাদেরকে আমার একটা বেসিক একটা দেখাই। পাওয়ার বিআই ড্যাশবোর্ডটা বা এটার যেই দেখতে কিরকম হয়। সো লেটস সে আমি যদি একটা সেলসের এই ফাইলটা বের করি। আচ্ছা, তো এটা লোড হচ্ছে। এই যে দেখেন, এইটা হচ্ছে একটা বিআই রিপোর্ট। এখন এই বিআই রিপোর্টের মধ্যে এই ডেটাগুলো ডাইনামিক্যালি আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইনসাইট বের করতে পারি। আমার মূল ডেটাটা অন্য জায়গায় আছে, অন্য একটা সার্ভারে আছে, অথবা আমার হার্ড ডিস্কে কোনো একটা ফোল্ডারে আছে। আমরা যখন এই ডেটাগুলোতে ফার্স্টে এখানের মধ্যে এই যে মডেল ভিউতে যাই, তখন আমার দুইটা এখানে ডেটা সেট আছে, একটা হচ্ছে ডিটেলস, একটা হচ্ছে অর্ডারস। এখন আমি হচ্ছে এই ডেটাগুলোকে কি করে কানেক্ট করছি বিভিন্ন ফিচার দিয়ে বা বিভিন্ন ধরনের আমার কমন কিছু কলাম দিয়ে। এরপরে ডেটাগুলো থেকে যেই টেবিলগুলো আছে সেই টেবিলগুলো থেকে আমরা এখান থেকে কিছু সামারিগুলোকে বের করি এবং এই সামারিগুলোকে বের করে ডিটেলসে গিয়ে আমরা কিছু প্রফিটের সামারাইজেশন, কোয়ান্টিটি বা অ্যামাউন্ট, অর্ডার দিয়ে আমরা এখানের মধ্যে অর্ডার ডেট অনুযায়ী বিভিন্ন হায়ারার্কি তৈরি করি, ইয়ার, কোয়ার্টার, মান্থ, যা যা আমাদের দরকার সেগুলো আমরা এখানের মধ্যে বের করি। এবং এই কাজগুলো শেষ করার পরে আমরা চলে যাই হচ্ছে আমাদের রিপোর্ট ভিউতে। এবার রিপোর্ট ভিউতে গিয়ে আমরা এরকম একটা রিপোর্ট দেখি। যদি আমরা এটাকে আপনার একটু সুন্দর করে দেখাই, ধরেন এখানে 4টা কোয়ার্টার আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এরকম একটা আপনার বাটনের বক্স আমরা তৈরি করছি। এটা বক্স করার এখানের মধ্যে অপশন আছে এবং আপনি এখানে কি কি রাখবেন, আপনি কোন কোন ডেটাগুলোর কলামগুলো বা কোন পার্টগুলোকে আপনি নেবেন, কোন ফিচারগুলোকে আপনি নেবেন, সেটা এখানের মধ্যে অ্যাসাইন করা যায়। এখানে এডিটে গেলে আপনি এক্সপোর্ট করতে পারবেন বা হচ্ছে এক্সিস আপনি সেট করতে পারবেন। আচ্ছা, এখন ধরেন আমার এটা হচ্ছে টোটাল 4টা কোয়ার্টার ডেটা। আমি যদি এখানে কোয়ার্টার 1 সিলেক্ট করি, খেয়াল করবেন, দেখছেন কোয়ার্টার 1-এ কিন্তু সাথে সাথে এগুলো পুরোটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি কোয়ার্টার 2-তে সিলেক্ট করি তাহলে এবার চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। আমি যদি কোয়ার্টার 3 সিলেক্ট করি আবার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি কোয়ার্টার 3-তে আবার চুজ করি তাহলে এবার আমাকে পুরোটা সামারি দেখাচ্ছে। এবং টোটাল সাম অফ অ্যামাউন্ট, সাম অফ কোয়ান্টিটি, এগুলো প্রত্যেকটা ডাইনামিক্যালি শেপগুলো চেঞ্জ হচ্ছে। আমি এখানের মধ্যে অল না দিয়ে, ধরেন আমি যদি এখানের মধ্যে কোনো একটা পার্টিকুলার এখানে এরিয়া ধরি, ধরেন এটা ইন্ডিয়ার ডেটা, তো ধরেন আমি ধরলাম দিল্লির জন্য আমার ডেটাটার যে রিপোর্ট, মানে আমি কয়েকটা ক্যাটাগরিতেই ভাগ করছি। একটা হচ্ছে গিয়া ক্যাটাগরি সামেশন, তারপর হচ্ছে পেমেন্ট মেথডের কোয়ান্টিটি সামেশন, এটা হচ্ছে স্টেটের টোটাল সেলের সামেশন, সিটি অনুযায়ী সামেশন, প্রফিটের সামেশন। মানে আমি আমার মূল ডেটা থেকে আমি চাইলে হচ্ছে যে কোনো সময় যে কোনো একটা অংশ নিয়ে আমি সামারাইজ করতে পারি। এখন ধরেন আমি যদি দিল্লির সাথে ধরেন গুজরাট দুইটাকে যদি আমি করি, ধরেন এখানে গুজরাট দেখাচ্ছে, আমি দিল্লি আর গুজরাট দুইটা যদি একসাথে করি তাহলে আমি দুইটার কম্বাইন্ড রেজাল্টটা পাচ্ছি এবং আমি চাইলে কম্পারিজনও করতে পারছি। খেয়াল করে দেখছেন? সো এখানে কিন্তু আমার মাল্টিপল সিলেকশনের মাধ্যমে অনেক ধরনের কাজ করা সম্ভব। আমি আমার পুরো ডেটা সেট থেকে আমি যখন অ্যানালাইসিসটা করব বা আমি সেই ইন্টারনালি যখন আমি বিভিন্ন ধরনের ক্যালকুলেশনগুলো করব যে কোন ধরনের ডেটা আমার দরকার, এবং দেখেন এখানে একটা লম্বা বারও আছে, বা ডান পাশে বার দিয়ে উপরে নিচে চেক করা যায়। সো কেন বললাম যে আমরা হচ্ছে এই পাওয়ার বিআইটা ইউজ করি, আমাদের মূল যে ডেটা এক্সেলে থাকে সেই ডেটাটাকে থেকে আমরা ইডিএ করে ওই ডেটা থেকে আমরা সামারিগুলো বের করি এবং ওই সামারিগুলোকে আমরা তখন এইখানে নিয়ে এসে আমরা এরকম মাল্টিপল টাইপের যে সকল ভিজুয়ালগুলো আছে ভিজুয়ালগুলোকে একসাথে একটা ড্যাশবোর্ডের মাধ্যমে সাজাই। সো এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ এখনকার সময়ে বিভিন্ন কোম্পানিতে মানে অনেক জায়গাতেই হচ্ছে এরকম পাওয়ার বিআই এক্সপার্ট লোক চায় যে কে আছে আমার এই ডেটাগুলোকে অ্যানালাইজ করে আমি যেরকম ভাবে চাচ্ছি সেভাবে আমাকে ভিজুয়াল বের করে আমাকে দেখাবে, রিপোর্ট বের করে দেখাবে। এটার ডিমান্ড প্রচুর। শুধুমাত্র এক্সেল এবং পাওয়ার বিআই কম্বাইন্ড নলেজ আছে, ভালো
মানে নলেজ আছে, এছাড়া ধরেন আপনার লুকার স্টুডিওর নলেজ আছে, এই ধরনের লোকগুলোকে ধরেন মনে করেন কোম্পানি ছাড়তে চায় না যদি ভালো কাজ জানে। এবং এদের স্যালারিগুলো দেখা যায় স্টার্টিং স্যালারি 30, 35, 40 দিয়ে শুরু হয়। কাজ ভালো জানলে সেটা লাখের উপরে চলে যায়। অন্য সব বাদ দিলাম, শুধুমাত্র এক্সেল এবং পাওয়ার বিআইটা যদি সে একদম ভালোভাবে যদি সে এটাতে এক্সপার্ট হয়ে যায়, তাহলে এই দুইটা দিয়ে সে তার মানে জবে সে খুব সহজেই ঢুকতে পারবে। আরও আছে, একজন একজন পরিপূর্ণ ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য শুধুমাত্র এইটুকুতেই যে হয়ে যাবে তা কিন্তু না, তার সাথে সে যদি চায় সে এক্সেল পাইথনও শিখতে পারে, সে এসকিউএলও শিখতে পারে। তো দেখা যায় কি কোম্পানিরা ওখানে ওরা করে কি যে বিভিন্ন টাইপের স্কিল জানা লোকজনকে বেশি খুঁজে। এখন ধরেন কেউ একজন গেল, সে বলল যে আমি এক্সেল এবং পাওয়ার বিআই জানি, হয়তো আমি এসকিউএল জানি না। আরেকজন হয়তো গেল, সে বলল আমি এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল তিনটাই জানি, হয়তো একটু কম জানি কিন্তু আমি প্র্যাকটিস করলে পারবো। কোম্পানি কিন্তু সেকেন্ড পার্সনটাকে নিবে সবার আগে। সো এটা একটা ইম্পর্টেন্ট একটা থিঙ্কিং আমাদের মধ্যে, যে আমরা যদি সবগুলো জিনিসগুলোর উপর মানে মূলত একটা জবের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, আমরা যদি প্রত্যেকটা রিকোয়ারমেন্টগুলোকে যদি ফুলফিল করতে পারি, বা এগুলোর উপর যদি আমরা কিছু স্কিল ডেভেলপ করতে পারি, নলেজ ডেভেলপ করতে পারি, এবং ডেটা অ্যানালাইসিস করার যেই ওয়েগুলো আছে সেগুলো যদি শিখতে পারি, বুঝতে পারি, এবং তার সাথে তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস তো আছে, স্ট্যাটিস্টিক্স জানাটা ইম্পর্টেন্ট, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, হাইপোথিসিস টেস্টিং, যদি আমার এগুলো জানা থাকে তাহলে সেক্ষেত্রে ডেটা অ্যানালিস্ট হিসেবে আমার জব পাওয়ার চান্সটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তো এখানের মধ্যে কয়জন আছেন? 4 জন আছেন নাকি আর কয়জন আছেন আমি তো এখানে দেখতে পাচ্ছি না। আমারটা এখানে 2টা, বাকি আছে 4 জন। তো এটা হচ্ছে একটা জাস্ট আপনাকে একটা ওভারঅল আইডিয়া দিলাম। এছাড়া আমরা যদি এটা চাই পাইথনে করতে পারি, তো পাইথনের ক্ষেত্রে দেখা যায় যে একটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের আমি যদি আপনাদেরকে একটা ফাইল দেখাই, যে এখানে ইম্পোর্ট করতে হয় লাইব্রেরিগুলোকে, ডেটাকে ইম্পোর্ট করতে হয়। একটা ডায়াবেটিস ডেটাকে আমি এখানে ইম্পোর্ট করছি, যেখানে আপনার 768টা রো আছে, 9টা ফিচার আছে, 9টা কলাম আছে। হ্যাঁ, তারপর সেখান থেকে বেসিক ডিটেল নাল ভ্যালুগুলো বের করা, তারপর সেখান থেকে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করা। আমি যদি একটু রান করে আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন আমি এই লাইনটা রান করি, তাহলে এখান থেকে আমি হচ্ছে ডেটাগুলোর প্যাটার্ন দেখতে পাবো। যদিও এখানের মধ্যে আমি সবগুলো র ডেটা থেকে আমি যদি প্যাটার্ন নিচ্ছি, সুতরাং এখানে প্যাটার্নটা বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ডেটাকে ক্লিন করতে হয়। ডেটাকে ক্লিন করার পরে ডেটা থেকে নাল ভ্যালুগুলোকে বের করে সেখান থেকে হিস্টোগ্রাম করে চেক করতে হয়। সো এই পার্টটাতে আমরা তখন করি কি, যে এরকম বিভিন্ন কলামগুলোর ইন্ডিভিজুয়াল ইউনিভেরিয়েট অ্যানালাইসিসগুলো করি। তারপর সেখান থেকে এই শেপ ডিস্ট্রিবিউশনগুলোকে বুঝে সেইভাবে আমাদের মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করি। রিপ্লেস করার পরে সেকেন্ড আবার আরেকটা ধাপে যখন আমরা আরেকবার এটাকে রান করি, তখন দেখি যে আগেরটা থেকে পরেরটায় কিছুটা হলেও চেঞ্জ আসছে। আর আমাদের টার্গেট থাকে যে আমার ডেটাগুলোকে যতটুকু নর্মালাইজ করা যায় তত আমার জন্য বেটার। কারণ যদি ডেটাগুলো নর্মালাইজ না থাকে তাহলে সেখানে স্কিউনেস থাকার কারণে, মানে যে স্কিউনেস মানে হচ্ছে টেল, যেমন দেখেন এখানে একটা লম্বা একটা লেজের মতো একটা বের হয়ে আছে, এখানে একটা লেজ আছে, এখানে এই পাশে অনেক ডেটা আছে, এই পাশে খালি, এখানে অনেক ডেটা আছে, এই জায়গায় খালি। কেন খালি? কারণ এখানে একদম নিচের দিকে অল্প কিছু ডেটা পয়েন্ট আছে, এই জিনিসগুলো হচ্ছে আমার আউটলায়ার। তো এগুলোকে হ্যান্ডেল করতে হয়। হ্যান্ডেল করার পরে তারপর সেখান থেকে আমাদের পরবর্তী স্টেপগুলোতে একটা একটা করে যেতে হয়, বিভিন্ন ভিজুয়ালাইজ করার মাধ্যমে পরবর্তী ডিসিশনে আগাইতে হয়। তো এগুলো অনেকগুলো কাজ আছে। যেমন হচ্ছে আপনার যদি আমি স্ক্যাটার ম্যাট্রিক্স বলি পান্ডাস থেকে, স্ক্যাটার ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা প্রত্যেকটা কলামের সাথে বা প্রত্যেক ফিচারের সাথে আরেকটা ফিচারের কি ধরনের রিলেশনশিপগুলো আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারি। এটা আমরা স্ক্যাটার প্লট দিয়ে করি, আবার আমরা চাইলে হচ্ছে সিবন দিয়ে আমরা পেয়ার প্লট করতে পারি। পেয়ার মানে হচ্ছে জোড়া 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 প্লট। সো এই পেয়ার প্লট দিয়েও এটা রান হচ্ছে, আসবে একটু পরে। পেয়ার প্লট দিয়েও হচ্ছে আমরা কোন কোন জোড়াগুলো আমার জন্য ইম্পর্টেন্ট সেই জোড়াগুলোকে খুঁজে বের করতে পারি। যেমন যে এইটা এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 টোটাল আমার এখানের মধ্যে 7টা ফিচার আছে। একটা ফিচার আমার ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাকি 6টা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
এখন এই প্রত্যেকটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের সাথে কার কতটুকু রিলেশনশিপগুলো আছে বা কে কতটুকু কানেক্টেড সেই জিনিসগুলোকে আমরা এখান থেকে বের করি। এছাড়া আমরা হিট ম্যাপও করি। হিট ম্যাপও একটা আইডিয়াল ওয়ে। এই যে হিট ম্যাপের মাধ্যমে আমরা ডেটাগুলোর মধ্যে কোরিলেশনগুলো আমরা দেখি যে কোনটার সাথে কার কোরিলেশনগুলো আছে। এরকম অনেকগুলো কাজ আছে স্টেপ বাই স্টেপ। যেমন এখানে আপনার কোন কোন ভ্যালুগুলোর মিনগুলো কিরকম, এগুলো স্ট্যান্ড ডেভিয়েশনগুলো কিরকম, কোন ভ্যালুগুলোর সাথে অন্য ভ্যালুগুলোর বা ওই তার নিজের ভ্যালুগুলো মিন ভ্যালু থেকে কতটুকু ডিসপার্স অবস্থায় আছে সেগুলোকে আমরা এখান থেকে বের করতে পারি। যেমন এখানে ইনসুলিনের ডিসপারশনটা অনেক বেশি, কারণ এখানের মধ্যে আউটলেট থাকার চান্স অনেক বেশি, বাকিগুলোর হচ্ছে ডিসপারশন অত বেশি নাই। এরকম আরো অনেক ধরনের কাজগুলো আছে। আমরা এখানে পাইথনের বিভিন্ন ফাংশন দিয়ে কোড লিখে র কোড লিখে আমরা এই কাজগুলো করে থাকি। সো এগুলো হচ্ছে একটা ওয়ে। আবার দেখা যায় যে আপনি চাইলে এই জিনিসগুলোকে আপনি এক্সেলের মাধ্যমে করতে পারবেন, ওগুলো করা যায় খুব সহজে। যেমন এখানে দেখেন প্রত্যেকটার জন্য আমি আলাদা করে লুপ দিয়ে প্রত্যেকটার জন্য রিলেশনগুলো আমি বের করছি। যে স্ক্যাটার প্লটগুলোর থেকে আমি তাদের মধ্যে রিলেশন বের করবো, যে ইনসুলিনের সাথে ব্লাড প্রেশারের রিলেশনগুলো কিরকম, তাদের প্যাটার্নটা কিরকম। যেমন এইটা একটা সুন্দর প্যাটার্নের মধ্যে আছে, এটা আবার স্ক্যাটার অবস্থায় আছে, এটা নিচের দিকে মিল আছে কিন্তু উপরে স্ক্যাটার্ড, এটা অতটা ভালো মিল নাই। যেমন এখানে হচ্ছে একটা পোর্শন পর্যন্ত একটা রেঞ্জ পর্যন্ত ঠিক আছে, বাট পরবর্তীতে কিছু এগুলো স্ক্যাটার হয়ে ছড়ে গেছে। তো এগুলো প্রত্যেকটার জন্য আলাদা কিছু আপনার কি বলে এক্সপ্লেনেশন আছে যে কেন এটা হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা ক্লাসের মধ্যে হচ্ছে যখন আমরা কোর্স করব, ইডি এর ক্লাসগুলো করব, তখন এই জিনিসগুলো আমরা আরো ডিটেলসে জিনিসটা ডিসক্রাইব করব। ভিজুয়াল ছাড়াও আমরা যদি এটাকে আপনার নিউমেরিক্যালি যদি বলি, নিউমেরিক্যালি আমরা এখানে কিছু আউটকাম এই জায়গার মধ্যে বের করে নিয়ে আসতে পারি এবং এই আউটকামগুলো আমরা টেবুলার ফর্মে আলাদাভাবে সেভ করতে পারি। যেমন হচ্ছে এইটা এখানের মধ্যে আমরা এই ধরনের প্লট দেখতে পারি, যে প্লটগুলো এটা হচ্ছে মূলত ডেনসিটি প্লট, যে আমার আউটকাম মানে হচ্ছে ডায়াবেটিস আছে বা নাই তার উপর ভিত্তি করে আমার ব্লাড প্রেশারের শেপটা কিরকম হবে, কতটুকু পর্যন্ত ব্লাড প্রেশারের রেঞ্জকে আমি 1 এর আন্ডারে দেখতে পাচ্ছি, কতটুকু 0 এর আন্ডারে দেখতে পাচ্ছি এবং এর ডেনসিটি কতটুকু হাই হচ্ছে। এই ধরনের যে ইন্টারনাল অ্যানালাইসিস গুলো করার জন্য, ডেটা অ্যানালাইসিস বলতে কিন্তু আমরা এই জিনিসগুলোকেই বুঝি, এবং এইগুলো করার জন্য আমার কি দরকার হয়, আপনার এক্সেল দরকার হয়, এসকিউএল দরকার হয়, আর পাইথন জেনে রাখলে ভালো, অপশনাল, বাংলাদেশের পার্সপেক্টিভে জেনে রাখলে ভালো, অতটা দরকার নেই। বাট আপনি যদি ধরেন আপনার ডেটা অ্যানালাইসিসের জন্য ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান, তখন সেক্ষেত্রে আপনার এটা লাগবে। এছাড়া বাংলাদেশের জব মার্কেটের কথা যদি বলি, এক্সেল এবং এসকিউএল মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই দুটোর উপর বেস করে বেশিরভাগ কোম্পানিগুলো চলতেছে। তো দেখা যায় যে বেশিরভাগ কোম্পানি এসকিউএল এর ক্ষেত্রে ওরাকল সার্ভারটা ইউজ করে, মাইএসকিউএল সার্ভার ইউজ করে, এই দুটাই মোস্ট ওয়াইডলি ইউজ হয়। এক্সেলের সাথে আপনার পাওয়ার বিআইটা কানেক্টেড, এই দুইটা অবশ্যই শিখতেই হয়। তো আমরা যেটা করি আমাদের কোর্সের মধ্যে, যেহেতু এটা 4 মাসের একটা লম্বা কোর্স, আমরা প্রত্যেকটা ট্যাবলিউটা কি? ট্যাবলিউটা পাওয়ার বিআই এর মতোই, এটা আরেকটা প্রতিষ্ঠান, অন্য একটা প্রতিষ্ঠান এটা তৈরি করেছে। মাইক্রোসফট যেমন পাওয়ার বিআই তৈরি করেছে, ট্যাবলিউ আবার অন্য একটা প্রতিষ্ঠান তৈরি করেছে। ওটা একটা ডেটা ভিজুয়ালাইজ করার জন্য একটা আলাদা টুল। তো আমরা যেটা করি সাধারণত, আমাদের এখন আসলে কাজটা কি, আমরা আমাদের মূল গোলটা কি, গোলটা হচ্ছে যে একটা ডেটা অ্যানালিস্ট জব, একটা বিজনেস অ্যানালিস্ট জব, বিআই অ্যানালিস্টের যে সকল জবগুলো আছে, এই জবে কোম্পানিরা যেই ধরনের রিকোয়ারমেন্টগুলো চায়, যে একটা ক্যান্ডিডেট তার মধ্যে আমি দেখতে চাই যে সে এক্সেল কতটুকু জানে, সে পাওয়ার বিআই কতটুকু জানে, এসকিউএল কতটুকু জানে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কতটুকু জানে, এবং শুধু জানলেই হবে না, সে এই রিলেটেড কি ধরনের কাজ করছে বা তার প্রজেক্টগুলো কিরকম, সেটা আদৌ আমার কোম্পানির সাথে রিলেভেন্ট কিনা, এই জিনিসগুলো তারা দেখে। তার মানে হচ্ছে আপনি যখন একটা কাজ করবেন এবং আপনি যখন এই জিনিসগুলো শিখবেন, শেখার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনি বিভিন্ন প্রজেক্ট পোর্টফোলিও তৈরি করবেন।
যেটা আমরা আপনাদেরকে হেল্প করব যখন কোর্স শেষ হবে, ওই যে আমরা যেটা শুরুর দিকে বললাম আর কি, ওইখান থেকে আমরা আপনাদেরকে সেই সাপোর্টটা দেব। এবং যে জিনিসটা আমরা মূলত এখানে কাজ করি সেটা হচ্ছে আপনার অনেকগুলো, যদি এখানে যতগুলো আপনার রিকোয়ারমেন্ট দরকার হয় সবগুলোই মোটামুটি আমরা ফিল আপ করি। এবং ফিল আপ শুধুমাত্র করার ক্ষেত্রে একটা দুইটা ক্লাসে ফিল আপ করি না, প্রতিটার জন্য আমার অন্তত 6টা 7টা ক্লাস থাকে। প্রতিটা ক্লাস আমার 1.5 ঘন্টা করে। যেমন ধরেন আমি আজকে ক্লাস শুরু করেছি 9:30টায়, এখন বাজে 10:30। আমি আপনাদেরকে কি করেছি, আমি এখন পর্যন্ত কি করালাম, আমি ইডিএর একটা ব্রড একটা ধারণা আপনাদেরকে দিলাম, কনসেপচুয়াল একটা নলেজ দিলাম। এরপর আপনাদেরকে কিছু প্র্যাকটিসের জন্য আপনাদের একটা ফাইল দেখালাম, যদিও ফাইলের ডিটেলস আমি যাই নাই। এখন ক্লাসের মধ্যে হয় কি যে আপনাকে ওই ডেটা সেটটা দিয়ে এক্সেলে বা এসকিউএলে হোক, সেখান থেকে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপে প্রজেক্ট ওয়াইজ আপনার কাজগুলো শেখাবে আমাদের মেন্টররা। যেমন নাজিম আছে এখানে, মিজানুর রহমান ভাই আছেন, বা মাহবুব আছেন, আমি আছি। তো আমরা এখানের মধ্যে টোটাল আমাদের 10 জন মেন্টর। তো এই ব্যাচের জন্য আমাদের 5 জন মেন্টর, তারা আপনাদেরকে পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিসপত্র শেখাবেন। আবার কেউ যদি মনে করেন যে না, আমি যদি একটু দুর্বল এই জিনিসটাতে, আমার একটু বেসিক নলেজ লাগবে, তো ওইটার জন্য আমরা প্রি রেকর্ডেড কিছু ভিডিওসগুলো দিয়ে থাকি। যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকে ভয় পায়, যে যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো দেখা যায় নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, অনেকের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকটা মানে জ্বর আসার মতো মনে হয়, যে আমি দেখলে আমার ভয় লাগে, জ্বর চলে আসে। তো এই জিনিসগুলোর জন্য আমরা করেছি কি, যে আমরা ফার্স্টে হচ্ছে পাইথনের বেসিক, একদম বেসিক ভিডিও আপনাদেরকে আমরা যখন এনরোল করবেন তখনই আমরা দিয়ে দিব। এবং এখন পর্যন্ত যেই 7 জন এনরোল করছেন আজ সন্ধ্যা পর্যন্ত, তাদেরকে অলরেডি আমরা তাদেরকে পেইড গ্রুপে অ্যাড করে দিছি। তো তারা দেখা শুরু করছে। তো ক্লাস যখন শুরু হবে এবং যখন আমরা স্ট্যাটিস্টিক্সের পোর্শনে যাব, তখন সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো দেখানোর জন্য বা পাইথনের ইডিএ গুলো যখন আমরা দেখাবো, এটা অলমোস্ট প্রায় 2-2.5 মাস পরে আমরা দেখাবো। এর মধ্যে আপনাদের এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল এর পার্টটা কভার হবে। তখন আপনারা দেখবেন কি, যখন আপনি এক্সেল বা পাওয়ার বিআই যে ড্যাক্সের কাজ বা লুকারের কাজ বা আপনার এসকিউএল এর মধ্যে বিভিন্ন ধরনের ডেটা ফরম্যাটিং এর কাজ, বিভিন্ন ধরনের সার্চ এন্ড ফাইন্ড করার কাজ, কুইরির কাজগুলো যখন দেখবেন, তখন আপনার কাছে যে আইডিয়াটা হবে বা সিনট্যাক্সগুলো আপনি বুঝবেন। একটা প্রোগ্রাম যখন আমরা লিখি বা যখন একটা কুইরি আমরা করি, তখন এটার জন্য আমরা কিছু সিনট্যাক্স লিখি, ইকুয়াল টু দিয়ে, থার্ড ব্রেকেট দিয়ে, তারপরে সিলেক্ট অথবা হোয়ার দিয়ে আমরা কলামের নাম, তারপর কমা দিয়ে, আবার এরকম ভাবে কি করি আমরা ম্যানুয়ালি হচ্ছে অ্যাড্রেস বারের মতন যেই ইকুয়েশন বার আছে সেই ইকুয়েশন বারে লিখি। এখন এটা করলে সুবিধাটা হচ্ছে, যখন আপনি এই জিনিসটা এইভাবে শিখবেন, ভেঙে ভেঙে শিখবেন, তখন আপনার সিনট্যাক্স সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আপনি এই 2 মাসে যখন পাইথনের বেসিক ভিডিওগুলো কমপ্লিট করবেন, তারপর যখন আমরা ইডি এর প্রজেক্টে হাত দিব বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে যখন আমরা যাব, রিগ্রেশন মডেলে যখন আমরা যাব, তখন আপনার কাছে এটা ইজি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের গোল। স্টেপটা আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে 4 মাসে কভার করে দিব। এগুলো নিয়ে আমি আগামীকাল আমাদের যে ওরিয়েন্টেশন সেশন হবে 9:30টায়, তখন আমি আরও ডিটেলস আপনাদেরকে বলবো যে আসলে এই বিআই অ্যানালিস্টের জব প্রসপেক্টগুলো কীরকম, কোথায় কোথায় আছে, এবং এখান থেকে আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারবেন, রিকোয়ারমেন্টগুলো কি, আমরা কি কি আপনাকে অফার করছি, কি কি জিনিস শিখাবো, কিভাবে শিখাবো, কারা শিখাবে, এবং পুরো যেই কোর্সের মডিউল এবং কোর্সের ফিচার থাকবে, সেই জিনিসগুলো প্রত্যেকটা আগামীকাল যখন আমরা যে সেশনটা করব ওরিয়েন্টেশন সেশন, সেখানে পুরোপুরি সম্পূর্ণ জিনিস আমরা ডেসক্রাইব করব। তো এই ছিল মোটামুটি আজকের একটা ডেমো ক্লাস। তো অমিত ব্যানার্জি, আপনি জাহিদ হোসেন, আপনারা তো পরে জয়েন করেছেন, আমাকে একটু বলবেন যে আপনারা হচ্ছে এখন কি করছেন, জব করছেন নাকি না স্টুডেন্ট? স্নোফ্লেকটা কি? স্নোফ্লেক হচ্ছে আপনার এসকিউএল এর একটা টুল। আপনার ডেটাকে ফরম্যাটিং বা ডেটাকে রিশেপ করার জন্য বা ডেটাগুলো থেকে কুইরি করার জন্য আমরা স্নোফ্লেক নামে একটা টুল ইউজ করে থাকি। এটা এসকিউএল এর একটা টুল। আচ্ছা, অমিত ব্যানার্জি তো হচ্ছে লিভ নিয়ে নিছেন। আচ্ছা, বাকি আছেন 2 জন, নাসির শাহ আর সুবর্ণা।
আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর না হলে আজকে আমরা এখানের মধ্যে শেষ করে দিই, কালকে আমরা বাকি ডিসকাশনগুলো করব।